ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বুধবারের মধ্যে চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। বুধবারের মধ্যে যদি ইরান কোনো বৃহৎ পরিসরে সমঝোতায় না পৌঁছায় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়তে পারে। ইরানি বন্দরগুলোর ওপর অবরোধও বহাল থাকবে। হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যেও শিগগিরই চুক্তির আশা ট্রাম্পের। সোমবার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। মজুত ইউরেনিয়াম নিজের কাছেই রাখবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যা সবকয়টি মিথ্যা। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হননি। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কখনোই খোলা থাকবে না। ভারতের লোকসভা সম্প্রসারণ বিল পাশে ব্যর্থ নরেন্দ্র মোদী সরকার। নারী আসন সংরক্ষণের আড়ালে আসন বাড়ানোর পরিকল্পনা ছিল, অভিযোগ কংগ্রেসের। নারী সংরক্ষণের নামে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই এই বিল পাশ হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা ছিল না। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানবো মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি বলছে, জলপথে নিয়ন্ত্রণ ব্যবস্থা আবারও পূর্বের অবস্থায় ফিরেছে। প্রণালীটিতে একটি ট্যাঙ্কার আইআরজিসির 2টি বোট থেকে গুলি করার খবরও পাওয়া গেছে। বর্তমানে এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের অভিযোগ, তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চৌর্যবৃত্তির অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী বুধবারের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে যদি ইরান কোনো বৃহৎ পরিসরে সমঝোতায় না পৌঁছায় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়তে পারে। ইরানি বন্দরগুলোর ওপর অবরোধও বহাল থাকবে। আর কোনো সমাধান না হলে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে। চুক্তি না খুললে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হুমকি দেন ইরানের বোমা হামলার, সেই সাথে নৌ অবরোধ অব্যাহত রাখারও কথা জানান তিনি। দাবি করেন, চুক্তি না এলে আর শক্তি প্রয়োগ করে ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাকর পরিস্থিতিতেও পাকিস্তান ইসলামাবাদের সোমবার আবারও আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। ট্রাম্পের আশা, 2-1 দিনের মধ্যেই চুক্তি হবে। আবারও প্রস্তুত পাকিস্তানের ইসলামাবাদ। প্রথম দফা শান্তি আলোচনার 1 সপ্তাহের মাথায় ফের আলোচনার টেবিলে ফিরতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। সোমবার এই আলোচনা হতে পারে বলে মার্কিন গণমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন ইরানের এক কর্মকর্তা। বৈঠকের বিষয়ে শুক্রবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেছেন, 1-2 দিনের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি হবে। চুক্তিতে পৌঁছাতে খুব বেশি মতপার্থক্য নেই বলেও দাবি তার। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরেনিয়াম সহ বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। মতপার্থক্য থাকতে পারে, দেখা যাক কি হয়। যদি এটা থাকে তাহলে আমাদের সমাধান করতে হবে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি বড় কোনো পার্থক্য আছে। ইরানের মজুত করা ইউরেনিয়াম হস্তান্তর ও যৌথভাবে তা উত্তোলনে সম্মত হওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। এ বিষয়েও ট্রাম্প কথা বলেন, জানান, চুক্তিতে না এলে আরও শক্তি প্রয়োগ করে ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে যুদ্ধবিরতি 22 এপ্রিলের পর না বাড়ানোর ঘোষণাও দেন ট্রাম্প।
হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, অবরোধটাও থাকবেই, তবে চুক্তি হলে সাথে সাথেই অবরোধ শেষ হবে। সুতরাং যদি চুক্তি না করে তাহলে অবরোধ থাকছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে কূটনীতি জোরদার করেছে মধ্যস্থতাকারী ও আঞ্চলিক দেশগুলো। শুক্রবার তুরস্কে আয়োজিত কূটনৈতিক ফোরামের ফাঁকে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কাতারের আমির। পরে সেখানে বৈঠক করেন সৌদি আরব সহ ওই 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর মোটেও আস্থা রাখতে পারছেন না ইরানের মেয়েরা। আমেরিকা ও ইসরায়েলের সাথে আলোচনা কখনোই সফল হবে না, কারণ তারা শুধু আমাদের সম্পদ দখল করতে চায়, আমাদের ধ্বংস করতে চায়। শতভাগ নিশ্চিত তারা আবার আক্রমণ চালাবে। বিজয়ের জন্য আমাদের লড়াই করতেই হবে। আমরা কখনো যুদ্ধকে ভয় পাইনি, কিন্তু আলোচনাকে সবসময় ভয় পেয়েছি। আমরা আশা করি আমাদের দেশের কর্মকর্তারা আজকের এই দৃশ্য দেখবেন আর শত্রুর কাছ থেকে আমাদের অধিকার পুরোপুরি আদায় করবেন। শুক্রবার ইরানের অনুগত কন্যারা নামে সরকারের সমর্থনে এই র্যালিতে অংশ নেয় হাজার হাজার তরুণী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান, এমন দাবির পর মার্কিন প্রেসিডেন্ট জানালেন এক্সকাভেটর দিয়ে খনন করে সেই ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের এসব দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই তা হস্তান্তর হবে না। একই সঙ্গে ট্রাম্পের এসব দাবি মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দলের সমর্থন আরও শক্তিশালী করতে টার্নিং পয়েন্ট নামের সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খনন যন্ত্র এক্সকাভেটর দিয়ে ইরান থেকে ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তাচ্ছিল্যের সঙ্গে তেহরানের মজুত করা ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা বলেও উল্লেখ করেন তিনি। কেউ একজন জিজ্ঞেস করেছিল, আমরা কিভাবে এই পারমাণবিক ধুলা আনব? ইরানের সঙ্গে সমন্বয় করে বড় বড় স্ক্যাভেটর নিয়ে মাটির নিচে প্রবেশ করব, কারণ প্রয়োজন হলে সম্পূর্ণ ধ্বংস করা পর্যন্ত হতে পারে। আমাদের এমন সবচেয়ে বড় এক্সক্যাভেটর লাগবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা সেখানে যাব এবং ইউরেনিয়াম সংগ্রহের পর তা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব। তবে ইউরেনিয়াম হস্তান্তরে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম ও হরমুজ নিয়ে আপোষ না করার বার্তা দেশটির। সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, কোনো পরিস্থিতিতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য পরস্পর বিরোধী, এতে তাদের হতাশা ও অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। হরমুজ নিয়ে ট্রাম্পের সব দাবি মিথ্যা বললেন ইরানের স্পিকার বাকের গালিবাফ। যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ প্রণালী আবারও বন্ধেরও হুঁশিয়ারি দেন আলোচিত এই নেতা। মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যা সবকয়টি মিথ্যা। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হননি। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কখনোই খোলা থাকবে না। প্রণালীটির বিষয়ে সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে। এদিকে আইআরজিসির নেভি কমান্ডো বলছে হরমুজ প্রণালী পার হতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ইরানের অভিজাত বাহিনীটির ঘোষণা, শুধুমাত্র বেসামরিক জাহাজই ইরানের অনুমতি সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। যুদ্ধবিরতির পর নিজ নিজ শহর ও বাড়িতে শুরু করেছে বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দারা। কেউ বাড়ি ফিরে দেখছেন ইসরায়েলি হামলার ক্ষতচিহ্ন, আবার কারো শঙ্কা এলাকায় ফিরে নিজের বাড়ি অক্ষত পাবেন কিনা। তবে অনেকের ভয় এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না, তাই আশ্রয় কেন্দ্রেই থেকে যেতে চান তারা। যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা রয়েছে ইসরায়েলিদের মাঝেও। উচ্ছ্বসিত 2 লেবানিজ শিশু ফিরছে বাড়িতে। যুদ্ধবিরতির পর ইসরায়েলি বোমায় বিধ্বস্ত সড়ক আর সেতু পাড়ি দিয়ে ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা। হামলার সময় নিজ এলাকা তাইরি থেকে মাউন্ট লেবাননের কাউফাউন শহরে আশ্রয় নেন আলাদ হালাবি। প্রায় 1.5 মাস পর বাড়ি ফিরে দেখলেন তার চেনা পরিচিত এলাকাটি এখন ধ্বংসস্তূপ। আমাদের এলাকায় ইসরায়েলিরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনি দেখেছেন তারা কি করেছে? তারা কিছুই বাকি রাখেনি, সব ধ্বংস করে ফেলেছে। বাড়ি ফিরতে ব্যস্ত রাজধানী বৈরুতের বাস্তুচ্যুতরাও। খোলা রাস্তায় আশ্রয় নেয়া আহমেদ মোশেকের পরিবার এখন
নিজ বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তবে রয়েছে শঙ্কাও। আমার বাড়ির সম্পর্কে আমি কিছুই জানি না। যদি এটি ধ্বংস হয়ে যায় তবে কোথায় থাকবো আমি জানি না। তবে আমরা সম্পদের পরোয়া করি না, আমরা চাই মর্যাদা ও সম্মান। তবে বাড়ি ফেরার যাত্রা সবার জন্য সহজ নয়। ইসরায়েলি বাহিনীর গুড়িয়ে দেয়া দক্ষিণ লেবাননের লিটানি সেতুর ওপারে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতদের বাড়ি ফিরতে হচ্ছে পায়ে হেঁটেই। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় অনেকে ফিরতে শুরু করলেও নিজ ভিটেমাটিতে ফিরতে রাজি নন ৬২ বছর বয়সী কদর মৌজান্নার। তার ভয়, এমন অস্থায়ী ও ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেলেই আবারও ভয়াবহ হামলা চালাবে দখলদার ইসরায়েল। এই আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে ভয় পাচ্ছি আমরা, যদি আবার কিছু ঘটে। যুদ্ধের শুরুতে আমরা যে অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে দিয়ে গেছি তা আবার সহ্য করার সাহস আমাদের নেই। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান ইসরায়েলের বাসিন্দারাও। সত্যি বলতে লিকুদ পার্টির সদস্য হিসেবে আমি এই যুদ্ধবিরতিতে খুবই হতাশ। আমাদের কাছে এটাই স্পষ্ট যে এটি দীর্ঘস্থায়ী হবে না। 10 দিনের এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো ইওসি মেলবার্গের মতে যুদ্ধবিরতিটি কোনো গঠনমূলক আলোচনা ছাড়াই শুরু হয়েছে। মেয়াদ শেষে সংঘাত আবারও শুরু হতে পারে। কাজী শাহরিন, স্টার নিউজ। ইসরায়েলের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। যুদ্ধবিরতির এই সময়কে কাজে লাগিয়ে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাবার কথাও জানান তিনি। বলেন, এই আলোচনা লেবাননের দুর্বলতার প্রতীক নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেন আউন। এদিকে লেবাননের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, দেশটির সঙ্গে স্থায়ী চুক্তির সুযোগ রয়েছে, তবে এ সময় দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান অব্যাহত থাকবে। তবে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। আলোচনা করতে রাজি হওয়ায় সরকারের সমালোচনা করছে গোষ্ঠীটি। লেবানন এখন একটি নতুন ধাপে দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতির পর আমরা একটি স্থায়ী চুক্তি নিয়ে কাজ করতে চাই, যা লেবাননের জনগণের অধিকার, জাতিগত ঐক্য ও ভূখণ্ডের সার্বভৌমত্ব নিয়ে কাজ করবে। লেবাননের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে আর লেবাননের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দুই দেশ একটি চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। যুদ্ধবিধ্বস্ত গাজার 14 বছর বয়সী কিশোর ফাদেল আল নাজি, একসময় যার পৃথিবী জুড়ে ছিল কেবলই ফুটবল, অথচ আজ সেই ঘরবন্দি, কারণ ইসরায়েলি হামলায় কেড়ে নিয়েছে তার পা। অঙ্গ হারানো এমন হাজার হাজার ফিলিস্তিনিকে দেয়া সম্ভব হয়নি কৃত্রিম অঙ্গ। ইসরায়েলি অবরোধে গাজায় পৌঁছাতে পারছে না এসব অঙ্গ তৈরির উপকরণও। এতে অঙ্গহীনরা হয়ে পড়ছেন হতাশ। গাজার এক সময়ের প্রাণবন্ত কিশোর ফাদেল আল নাজি, বয়স মাত্র 14। ফুটবল ছিল তার ভালোবাসা। এই কিশোরের ঘন্টার পর ঘন্টা কেটেছে বল নিয়ে, কিন্তু এখন সে প্রায় বন্দী নিজের ঘরেই। সোফায় নিশ্চুপ বসে থাকে ফাদেল। গত সেপ্টেম্বরে ইসরায়েলি ড্রোন হামলায় পা হারিয়েছেন তিনি। রাস্তা থেকে কিছু কিনতে যাচ্ছিল। ফেরার পথে পৌঁছানোর কিছুক্ষণ আগে আমি দরজার কাছে তাদের জন্য অপেক্ষা করছিলাম। তখন কোয়াডকপ্টারটি তাদের মাঝখানে বোমাটি ছুঁড়ে মারে, এতে তারা আহত হয়। মা নাজমা আল নাজি পুরনো ভিডিও দেখান, যেখানে দেখা যায় হাসি মুখে ফুটবল নিয়ে খেলছে ফাদেল। সে এখন একদম চুপচাপ, নিজেকে গুটিয়ে নিয়েছে। সে কারো সাথে দেখা করতে চায় না, বন্ধুদের সাথে কথা বলে না এবং সবসময় একা বসে থাকে। প্রয়োজনীয় উপকরণ যেমন প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টিক কম্পোনেন্ট, এসবের তীব্র সংকট গাজা জুড়ে। বিভিন্ন সহায়তা সংস্থা বলছে, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণেই এই সংকট চরমে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক চিকিৎসা কেন্দ্র নিহতদের পুরনো কৃত্রিম অঙ্গ খুলে এনে আবার ব্যবহারের চেষ্টা করছে।
আমরা আগে থেকে পড়ে থাকা কৃত্রিম অঙ্গ বা পূর্বে ব্যবহৃত যন্ত্রাংশ থেকে বিকল্প খোঁজার চেষ্টা করেছি। উদাহরণস্বরূপ, কিছু ক্ষেত্রে যেসব ব্যক্তি কৃত্রিম অঙ্গ ব্যবহার করতেন তারা শহীদ হলে তাদের ব্যবহৃত অঙ্গগুলো পুনর্ব্যবহার করার ব্যবস্থা করি। কাতার অর্থায়নে চলা শেখ হামাদ হাসপাতাল বলছে তাদের মজুদ পুরোপুরি শেষ। কৃত্রিম অঙ্গ না থাকায় এসব মানুষ শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ভেঙে পড়ছে। অনেকেই সঠিক সময় চিকিৎসা পেলে অঙ্গ হারাতেন না। শিশুদের জন্য পরিস্থিতি আরও কঠিন। তাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে কৃত্রিম অঙ্গ বদলাতে হয় বারবার। অথচ গাজায় এখন মাত্র 8 জন বিশেষজ্ঞ প্রস্থেটিস্ট কাজ করছেন। ছোট্ট এই ভূখণ্ডে প্রায় 5000 মানুষ অঙ্গ হারিয়েছে ইসরায়েলি হামলায়, যাদের 1/4 শিশু। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। রাশিয়ার ড্রোন হামলায় শুক্রবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাফরজিয়া লক্ষ্যবস্তু হয়েছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। হামলার পর জরুরি উদ্ধার কর্মীরা দ্বিতীয় দফার সম্ভাব্য হামলার সতর্কতা পাওয়ার পর নিরাপদাশ্রয়ে সরে যেতে বাধ্য হন। একই দিন ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার 2টি তেল ডিপো এবং তুয়াপসে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় 2 জন নিহত ও 7 জন আহত হন। রাশিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলার 24 ঘন্টারও বেশি সময় পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন তার দেশ এই বছরই সুইডিশ নির্মিত গ্রিপেন যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ শুরু করতে চায়। আমরা সুইডিশ নির্মিত গ্রিপেন যুদ্ধ বিমান দিয়ে আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমানবহর গঠনের লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করব। এ নিয়ে সুইডেনের রাজপরিবারের সঙ্গে আলোচনা করব। আশা করছি আমাদের পাইলটরা এই বছরই প্রশিক্ষণ শুরু করতে পারবে। ভারতের লোকসভায় নারী আসনের 1/3 সংরক্ষণ ও আইনসভা সম্প্রসারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপর ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। নিম্নকক্ষে বিলটির পক্ষে 298 এবং বিপক্ষে 230 ভোট পড়লেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন মেলেনি। বিল পাশে ব্যর্থ হওয়া একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক পরাজয় হিসেবে ভাবা হচ্ছে। কারণ বিরোধীরা শুরু থেকেই বিজেপির এই তৎপরতার বিরোধিতা করে আসছিল। তাদের দাবি, নারী কোটাকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে এই বিল যুক্ত করে সরকার রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছে। তবে সরকার এই অভিযোগ নাকচ করে বলেছে জনসংখ্যার পরিবর্তন অনুযায়ী আসন পুনর্নির্ধারণ জরুরি। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 543। নতুন প্রস্তাব অনুযায়ী 2019 সালের নির্বাচনের আগে সংসদের আসন সংখ্যা 55% বাড়িয়ে 850 করার পরিকল্পনা ছিল। বর্তমানে ভারতের সংসদে নারীদের প্রতিনিধিত্ব তুলনামূলক কম, নিম্নকক্ষে 14% এবং উচ্চকক্ষে 17%। এটি আমাদের দেশের গণতান্ত্রিক চরিত্র ও সার্বভৌমত্বের প্রশ্ন। নারী সংরক্ষণের নামে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই এই বিল পাশ হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা ছিল না। আমার দৃষ্টিতে এটি আমাদের দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয়। কংগ্রেস ও ইন্ডি সেকশন নে আজ দেশের নারীরা স্পষ্টভাবে দেখেছেন ইন্ডিয়া জোট ও কংগ্রেস কিভাবে নারী সংরক্ষণ বিল আটকে দিয়েছে। এই অবস্থানের জন্য আগামী দিনে তাদের রাজনৈতিক মূল্য দিতে হবে। প্রথম ফ্লাইটে 419 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। স্থানীয় সময় ভোর 5:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটর কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম সহ সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৌদি আরবে বাংলাদেশের চেয়ে বাড়তি তাপমাত্রার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ছাতা ও পানি সঙ্গে রাখার সহ হাজিদের অন্যান্য পরামর্শ মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন হজ যাত্রীরা। আজ বাংলাদেশ থেকে 14টি ফ্লাইট সৌদি আরবে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। সার্ভিস অনেকই ভালো,
আমরা সার্ভিসে খুব সন্তুষ্ট। এ যাবৎ সৌদি কর্তৃপক্ষ থেকে আমরা খুবই ভালো সহযোগিতা পেয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে আগামীতে হজটা পুরোপুরি শেষ করা পর্যন্ত আমরা অব্যাহতভাবে সৌদি কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতা পাব। বিশেষ করে মিনা এলাকায় অনেকে হারিয়ে যায়, তো আমরা ওইটা অতীত অভিজ্ঞতা থেকে এবার আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে যাতে ওই সমস্যাটা আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।